আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রফেসর টাওয়ার হ্যামলেটসে লন্ডন থেকে। আমি পাশে দাঁড়িয়ে আছি যার উনার নাম বিশেষণ দেওয়া আমি মনে করি প্রয়োজন নেই। সঙ্গত কারণে আপনারা সবাই চিনেন উনাকে। বাংলাদেশের মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র স্বাধীন খসরু ভাই। সো আমি উনার কাছে একটু জানতে চাইবো বিভিন্ন বাংলাদেশের প্রসঙ্গ এবং উনি নিজেও একটু একা বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে নিকট অতীতে একটু আলোচনায় এসেছিলেন এবং কালচারাল ফেসিস্ট বলে বাংলাদেশের একটা নতুন শব্দ সংযুক্ত হয়েছে, সেটা উনার নামেও আছে। এই অভিযোগ কালচারাল ফেসিস্ট একটা অংশ উনার নামে কালচারাল ফেসিস্ট, আরো যে কয়েকজনের সঙ্গে উনাকেও উল্লেখ করেছে আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান সহ। সো স্বাধীন ভাই, আপনার একটু যেহেতু পাইলাম এই সুযোগে একটু বাংলাদেশের পরিস্থিতি এবং আপনি যেহেতু মিডিয়ার মানুষ, মিডিয়া সম্বন্ধে যদি একটু বলেন, বাংলাদেশের মিডিয়ার এখন কি অবস্থা এবং আপনাদেরকে যে কালচারাল ফেসিস্ট বলে একটা অংশ ব্লেম দিচ্ছে এ ব্যাপারে যদি একটু বলেন আমাদের। হ্যাঁ বলি, জীবিত অবস্থায় কালচারাল ফেসিস্ট উপাধি পেয়েছি, এটা কিন্তু আমি বলবো সৌভাগ্য আমার। কারণ আমি তো একজন কালচারাল অ্যাক্টিভিস্ট। আর কালচার বলতে সাধারণ মানুষ যেটা মনে করে অভিনয় নাচ গান, কালচার অভিনয় নাচ গান না। কালচার হচ্ছে কালচারের মধ্যে রাজনীতি আছে, ধর্ম আছে, মানুষ আছে, সমাজ ব্যবস্থা আছে, সবকিছু নিয়ে হচ্ছে কালচার। যে শুক্রবারে নামাজ পড়াটাও কালচারের মধ্যে পড়ে, শুধু নাচ গান আর অভিনয় না। তো আমি সবসময় কালচারাল অ্যাক্টিভিস্ট। আমি মনে করি বাংলাদেশকে ধারণ করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, প্রমোট করি। কোন শিল্পী এটা যদি না করে সে শিল্পী হতে পারবে না। তো আমি আওয়ামী লীগ না হয়ে কালচারের মানে বাংলাদেশ বিরোধী কোনো কিছু কোনো কাজ না করে আমাকে আফসুস লীগ, আওয়ামী লীগের পাঁচ আটা লীগ, আওয়ামী লীগের দোসর, ফেসিস্ট, লাস্টে বঙ্গবন্ধুকে ছোট্ট একটা 15ই আগস্ট আমি শোকবার্তা দিয়েছিলাম। 15ই আগস্টে, গত 15ই আগস্ট। এর কারণে প্রথমে রাজুতে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি আমাদের 12 জনকে ইয়ে করা হয়। আমাদের নায়ক সাকিব খান সহ, সাকিব আল হাসান ক্রিকেট প্লেয়ার সহ আমাদেরকে 12 জন ছিল, পরে 36 জন। আপনারা দেখেছেন বড় একটা ব্যানারে, তারপরে আলাদা আলাদা করে ওই যে যে বার্তা দিয়েছিলাম শোক বার্তা, ওইটা সহ আলাদা আবার পোস্টার করা হয়েছে, আমাদের ছবিতে জুতা পিটা করা হয়েছে। তো আমি যদি এই শোক বার্তার জন্য জাতীয়ভাবে যদি আমি ফেসিস্ট দেখার উপাধি যেটা দেখ জুতা পিটা করা হয়, তাও জাতীয় মানে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে এটা করা হয়, আমি ক্ষোভের প্রকাশ পরে একটা আমি ইয়ে দিয়েছিলাম যে এখন উপদেষ্টা যে বন পরিবেশ রেজওয়ানা ইয়ে, এটা হচ্ছে সমষ্টিগত ক্ষোভের প্রকাশ, একটা না। 15 তারিখের পরে এটা আমি 21 তারিখের দিকে গিয়ে আমি ইয়েটা আমাকে যেটা ইয়ে করছে যে আমি এই কিছু এত কিছু না করে আওয়ামী লীগ না হয়েও এখন আমাকে আওয়ামী লীগ বানানো হচ্ছে। পরে আমি এইটাও দিয়েছি, এখন থেকে আমি আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ না হয়ে যদি এত কিছু আমি উপাধি পেয়ে গেছি, ফেসিস্ট, আফসুস লীগ, পাঁচ আটা লীগ, আওয়ামী লীগের দোসর, এই সেই। আমি কিন্তু 5ই আগস্টে প্রথম কোটা আন্দোলন যে সময় হয়, আমি কিন্তু লিখেছিলাম এই প্রধানমন্ত্রী নেত্রীর কাছে, উনার কাছে লিখেছিলাম যে আমাদের দেশে কোটা আন্দোলন নিয়ে কোনো লাভ নেই। আমাদের দেশে মেধার পক্ষে আমি ছিলাম, যে আমাদের দেশে বন্টনটা হয় এই দুর্নীতি মানে দুর্নীতিগ্রস্ত। টাকার বিনিময়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান হোক, মফস্বলের একজন সাধারণ শিক্ষার্থী হোক, সে যদি মেধাবী হয়, সে যদি কোনো দল না করে, সে ইউনিভার্সিটিতে কোনো হল পাবে না, সিট পাবে না, তাকে কোনো দলে যেতে হবে। সে কিন্তু তার মেধার ভিত্তিতে, মেধার জন্য তাকে ইয়ে দেয়া হবে না, অগ্রাধিকার দেয়া হবে না। তো আমার কথাটা ছিল এই কোটা আন্দোলন টান্দোলন দিয়ে এই যে এত পার্সেন্ট দিয়ে লাভ নেই। আমাদের এটা 5ই আগস্টের আগের কথা বলতেছি। পরে দেখলাম যেটা মেটিকুলাস ডক্টর ইউনুস যেটা বলছেন যে ইট ওয়াজন্ট দ্যাট ইজি। আমেরিকায় গিয়ে বললেন যে মাহফুজকে নিয়ে যে হিজবুত তৈরি করে, যে তারা তো এটা ছাত্র জনতার আন্দোলন ছিল না, মানুষকে ধোঁকা দিছে। যে এই ধোঁকার মধ্যে আমিও পড়েছিলাম, যে এটা একমাত্র তাদের এক দফা আন্দোলন ছিল শেখ হাসিনার পতন। কোন পক্ষ? স্বাধীনতা বিরোধী পক্ষ, দেশ বিরোধী পক্ষ, যে শেখ হাসিনাকে ইয়ে করে তারা ক্ষমতা দখল করবে মানুষকে ধোঁকা দিয়ে। এখন এই যে চিলড্রেন্স পার্টি যেটা বলি, কিংস পার্টি, এই যে এনসিপি যারা করছে, আমি বলি তারা তো ন্যাশনাল সিটিজেন্স পার্টি বলে, আমি বলি ন্যাশনাল চিলড্রেন্স পার্টি। এখন তারা বাংলাদেশে ঘর থেকে বের হইতে পারে না কেন? বাংলাদেশের বাইরে যেইখানে যাচ্ছে তারা ডিম থেরাপি খাচ্ছে। তাদের যে ভয়াবহ অবস্থা হবে। আর ডক্টর ইউনুস, আমি নিজে আশাবাদী ছিলাম 5ই আগস্টে 8 তারিখ যখন উনি শপথ নেয়, যেই মানুষটা দেশের ক্ষতি করবে না, আমাদের দেশের ভালো হবে, যেই হইছে পট পরিবর্তন হইছে, বাট দেশের ক্ষতি করবে না। বাট এই মানুষটা যে এত ক্ষতিকর, এত স্বাধীনতা বিরোধী,
এই মানুষটার হচ্ছে এত হিংসা পরায়ণতা হাসিনার বিরুদ্ধে না, এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে না, এটা স্বাধীনতার বিরুদ্ধে। এই প্রসঙ্গে আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, আমি দেখছি ফরহাদ মাজারের একটা বক্তব্য আসছে গতকালকে পরশু, যে এই ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে আপনি যে ল্যাঙ্গুয়েজে বললেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন বা ক্ষতি করবেন বাংলাদেশ। এখন ফরহাদ মাজার বলতেছেন, উনি কিন্তু উপদেষ্টা পরিষদে আছেন, উনার বউ আছে, উনিও কিন্তু কি জ্বালানি উপদেষ্টা হিসাবে ইউনূস অভ্যন্তরীণ সরকার আমি বলি দখলদার সরকার। এই ফরহাদ মাজারকে আমি বলি ফ্রড মাজার। উনি গর্ত থেকে বেরোন, এই কিছুদিন আগে যে চুল কাটছে আমাদের একজন সাধু সন্ন্যাসীর, এই উপমহাদেশে ইসলাম আসছে এই সাধু সন্ন্যাসীদের মাধ্যমে, আগে কিন্তু ইসলাম ছিল না, এরাই প্রচার করছে, এদেরকে চুল কাটা হচ্ছে। আমি ফরহাদ মাজারের ফ্রড মাজারের ছবি দিয়ে আমি লিখেছিলাম আমার ভেরিফাইড ফেসবুক পেজে যে আগে উনার চুল কাটো, উনি কিন্তু আসলে ফ্রড। উনি এই দখলদার সরকারেরও কিন্তু জ্বালানি উপদেষ্টা, ওনার বউ আছে ইয়েতে উপদেষ্টা পরিষদে। তো উনি উনার কোনো ইয়ে নাই। আনু মোহাম্মদ, উনাকে খুব শ্রদ্ধা করতাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, উনি লালবদর আন্দোলনে যুক্ত ছিল, এখন আবার উল্টা মানে অন্য সুরে কথা বলতেছে যে না আমরা তো ছাত্র জনতার আন্দোলন ভেবেছিলাম, মনে করেছিলাম, এটা তো আসলে ছাত্র জনতার আন্দোলন না, এটা দেশ বিরোধী আন্দোলন। দেশের এত বড় ক্ষতি করে কেন? ধন্যবাদ। স্বাধীন খসরু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম, এবং আপনারা শুনতে পারলেন ওনার কাছ থেকে উনি কতটা উনি আশাবাদী ছিলেন। উনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একজন কালচারাল মানুষ হিসাবে উনি মনে করেছিলেন পরিবর্তনে হয়তো বাংলাদেশের লাভ হতে পারে, কিন্তু এখন উনি যে আশাহত ভাব প্রকাশ করলেন, এটা আসলে ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে এখন বেঁচে উঠছে। আমরা এরপরেও আমরা আশা করতে চাই বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের পূর্ব অবস্থায় মুক্তিযুদ্ধের অবস্থানে ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে।